সরকার ভোট করালেও ক্ষমতা হস্তান্তর করবে না। তার জন্যই হ্যাঁ ভোট এবং না ভোট, এই হ্যাঁ ভোটেই খেলবেন ইউনূস সাহেব। তিনি তার মেশিনারি দিয়ে আগের থেকে হ্যাঁ ভোটটি করিয়ে নেবেন এবং আগামী আরো 6 মাস তারা ক্ষমতায় থাকবে সংস্কারের জন্য। জামায়াতের জায়গায় যদি বিএনপি জিতে যায় তবে ক্ষমতা ধরে রাখতে তাদের বড় কিছু প্ল্যান রয়েছে, সেটি নিজের দেশে করতে না পারলে ভারতের সঙ্গে যুদ্ধে যাওয়া ছাড়া উপায় নেই। তাই সেনাবাহিনীতে আগের থেকেই পরিবর্তন ঘটিয়ে সেনাপ্রধানের ক্ষমতা কমিয়ে রাখা হয়েছে। যদি বলি এখন বাংলাদেশ স্থিতিশীল অবস্থায় রয়েছে, এই কথাটি অন্য কোনো দেশের কথা বাদ দিন, বাংলাদেশেরই কোনো মানুষ ভিতর থেকে এটি বিশ্বাস করবে না। সবাই জানে এ এক মাৎসন্যায় যুগের মতো অবস্থা। এখন বাংলাদেশে বড় মাছ হলো জামায়াতের রাজাকাররা এবং বিএনপি, যারা ছোট মাছ মানে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু হিন্দুদের গিলে খাচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিন্যাসহীন ক্ষমতা এবং দায়িত্ব, মানে ক্ষমতা যারা ভোগ করছে তাদের কোনো দায়িত্ব নেই। পলাশী যুদ্ধের পরে ভারতের যে অবস্থা হয়েছিল, বাংলাদেশে এখন সেই পরিস্থিতি। ক্ষমতাতেও সেই রাজাকার ইউনূসের জামায়াতে বাহিনী, আর দায়িত্বে সেনা আর পুলিশ। সেনাকে বারবার ক্যান্টনমেন্টে থাকার হুমকি দেওয়া হয় আর পুলিশকে তার নিজের থানাতেই পুড়িয়ে মারা হয়। এমনকি থানায় এসে সেই কথা জোর গলায় বলার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই পুলিশের, কারণ ক্ষমতা তো তাদের হাতে নেই, আছে শুধু দায়িত্ব। কিন্তু ব্যাপারটা এখানেই মিটে যাচ্ছে না, আরও রয়েছে। ছাত্রনেতা নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রচার চলাকালীন সময়ে পচা ডিম মারা হয়েছে। এখন ভবিষ্যতে এই ডিম কি শুধু ছাত্র নেতাদের কপালেই জুটবে নাকি জামায়াতের কপালেও জুটবে তা বলা মুশকিল। যদিও ছাত্র নেতাদের এর আগেও দেশে বিদেশে পচা ডিম খাবার অভ্যেস রয়েছে, ফলে ভোট ঘোষণার আগে যেমনটি মনে হচ্ছিল জামায়াত বিএনপি মিলে মিলিজুলি সরকার গড়বে আর ভোটে বিদেশিদের কাছে লোক দেখানো, একটি বিরোধী দেখানোর জন্য একে অপরের বিরুদ্ধে কথা বলবে, তেমনটি হয়তো হবে না। এতদিন এই ছাত্র নেতারা গরুর পালে রাখালের বাঘ পড়ার গল্প বলে আসছিল, এবার সত্যিকারের গরুর পালে বাঘ পড়বে। আওয়ামী লীগ ছাড়া আর ভোট হলে কতদিন সরকার থাকবে, তার থেকে বড় কথা এই ভোট যত কাছে আসবে ততই রক্তক্ষয়ী হবে বাংলাদেশের ভবিষ্যৎ। আর এইসব ঘটনাগুলি ঘটবে বলেই ভারত নীরবে বাংলাদেশ থেকে ভারতীয়দের সরিয়ে নিচ্ছে। ভারত থেকে কোনো যুদ্ধের ইঙ্গিত না দিলেও প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর জুলাই আগস্টের এক আন্দোলনের জেরে যাকে ক্ষমতাচ্যুত হতে হয় এবং দেশ ছাড়তে হয়, সেই থেকে শেখ হাসিনা ভারতের আশ্রয়ে রয়েছেন এবং এক অজ্ঞাত স্থানে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে রয়েছেন। তার ভারতে আশ্রয়কালের প্রথম 6 মাস তিনি একেবারেই অন্তরালে ছিলেন। তার কোনো বক্তব্য পর্যন্ত পাওয়া যায়নি। তিনি কোথায় ছিলেন তা কেউই জানতেন না। কিন্তু ধীরে ধীরে তিনি আত্মপ্রকাশ করেন, তবে সশরীরে নয়, আওয়াজের মাধ্যমে। তিনি আওয়ামী লীগের ভেরিফাইড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে একের পর এক অডিও বার্তা দিতে শুরু করেন, যা বাংলাদেশে এবং বিদেশে ছড়িয়ে থাকা কোটি কোটি আওয়ামী লীগ সভ্য সমর্থকদের জন্য ভোকাল টনিক হিসেবে কাজ করেছে। এরপর তিনি একাধিক আন্তর্জাতিক এবং ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে শুরু করলেন, যা নিয়ে কম চর্চাও হয়নি রাজনৈতিক মহলে। সবশেষে আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন, তবে সশরীরে নয়। তিনি অডিওর মাধ্যমে ভাষণ দিয়েছিলেন। মজার বিষয়, প্রতিটি ক্ষেত্রে হাসিনার এই অডিও বার্তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নয়াদিল্লিকে আপত্তি জানিয়েছে। শেখ হাসিনার মুখ বন্ধ করার আর্জি জানিয়েছে বারবার, কিন্তু সেগুড়ে বাড়ি দিল্লি ঢাকার কোনো চিঠিরই জবাব পর্যন্ত দেয়নি। এবার শেখ হাসিনা এক ভারতীয় সংবাদ মাধ্যম জি 24 ঘন্টাকে একান্ত সাক্ষাৎকার দিলেন। তাতে তিনি যা যা বলেছেন সেটা গোটা পরিস্থিতিকে এক অন্য মাত্রা দিতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। জি 24 ঘন্টাকে শেখ হাসিনা যা যা বলেছেন তার মধ্যে সবচেয়ে নজর করা তা হলো বিএনপিকে নিয়ে তার প্রতিক্রিয়া। তিনি বলেন, বিএনপি যদি সরকার গঠন করে আমি আশা করব তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। হাসিনার মতে প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। তাকে প্রশ্ন করা হয়েছিল, বাংলাদেশে পা রাখার পর আপনার প্রথম অগ্রাধিকার কি হবে? এর জবাবে হাসিনা বলেছিলেন, আমার প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকার হবে সংবিধান সম্মত শাসন ব্যবস্থা ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা। কারণ গত কয়েক মাস ধরে বাংলাদেশ কার্যত আইনের বাইরে চলছে।
তিনি আরো বলেছেন, বাংলাদেশে মব সন্ত্রাস, বিচার বহির্ভূত গ্রেফতার, গণহারে আটকের মাধ্যমে প্রায় 1,52,000 মানুষ মিথ্যা রাজনৈতিক মামলায় কারাবন্দী, যাদের অনেকে নির্মম নির্যাতনের শিকার। তাদের অবিলম্বে মুক্তি দেওয়া জরুরি। আবার ইউনূসের আমলে বাংলাদেশের অর্থনীতি, বিদেশি বিনিয়োগ নিয়ে যে শূন্যতা সৃষ্টি হয়েছে সেটা নিয়েও তার পরবর্তী পরিকল্পনা জানান নেত্রী। তিনি বলেন, ইউনূস যে সর্বনাশ করে গিয়েছেন তা মেরামত করাই আমাদের দায়িত্ব। ইউনূসের কথায়, ইউনূসের আমলে বাংলাদেশের আজ আইনের শাসন নেই, আছে শুধুমাত্র মব সন্ত্রাস। তবে যে কথাগুলি সবচেয়ে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে তা আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ হিসেবে পরিচিত বিএনপিকে নিয়ে বলা মন্তব্যগুলি। যেমন, বিএনপি আসন্ন জাতীয় নির্বাচনে জিতে যদি সরকার গঠন করে তাহলে তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেই আশা প্রকাশ করেছেন শেখ হাসিনা। আবার অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, এই ক্ষত সারাতে হলে গণতান্ত্রিক ম্যান্ডেট সম্পন্ন সরকার দরকার। আওয়ামী লীগ সরকারের দরকার হোক বা বিরোধী দলে দেশের সেবা করতে প্রস্তুত, কিন্তু নিষিদ্ধ ও নির্যাতিত অবস্থায় সেটা সম্ভব নয়। স্বদেশ থেকে নির্বাচিত আওয়ামী লীগ নেত্রী হাসিনার এহেন মন্তব্যগুলি থেকেই স্পষ্ট তিনি আশা প্রকাশ করছেন এই নির্বাচনে না হলেও নির্বাচনে পরবর্তী সময় তার দলের ওপরে থাকা যাবতীয় নিষেধাজ্ঞা উঠে যাবে। ফলে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে স্বমহিমায় ফিরবে। তার তাৎপর্যপূর্ণ মন্তব্য, বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সংসদীয় প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক রীতি। শক্তিশালী বিরোধিতা শাসন ব্যবস্থাকে আরো মজবুত করে। তবে বিএনপির ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে যে 24 ঘন্টাকে তিনি বলেছেন, বিএনপির চরমপন্থী শক্তির সঙ্গে আপোষ করার দীর্ঘ ইতিহাস রয়েছে। আওয়ামী লীগ সমর্থকদের ভয় দেখানো, হুমকি দেওয়ার অভিযোগ তুলে শেখ হাসিনা বলেছেন, আমি আশা করব তারা আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদ হতে পারে না। অর্থাৎ ভোটের আগেই একটার পর একটা আবেগিক তাস খেলছেন বাংলাদেশ থেকে কার্যত বিতাড়িত শেখ হাসিনা। অনেকেই মনে করছেন ভারতের কলকাঠিতেই তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরতে পেরেছেন সকল বাধা অতিক্রম কাটিয়ে। তাই এর মধ্যে কোনো একটা সেটিং তত্ত্ব রয়েছে। এই আবহে সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। তিনি বলেন, এতদিন নির্বাচন মানে লড়াই হতো আওয়ামী লীগের নৌকার সঙ্গে বিএনপির ধানের শীষের। এবার নতুন একটি দল ময়দানে এসেছে যারা মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল। তার মন্তব্যের মূল সুর ছিল, জামায়াতের তুলনায় আওয়ামী লীগ ভালো ছিল। ফলে বোঝাই যাচ্ছে আসল খেলাটা ঠিক কোথায়, কেনই বা এত স্বাভাবিক রয়েছেন আওয়ামী লীগের নেতা নেত্রীরা।